হ্যালো ক্লাস 7, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 15, 16 এবং 17 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 15 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে কি, প্রথমে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? তো এই যে কোন ক্ষুদ্রতম, এখানে ক্ষুদ্রতম কথা বললেই মনে রাখতে হবে এখানে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে লসাগু করে আমরা যে মান পাবো সেটাই হবে মানে এখানে ক্ষুদ্রতম সংখ্যা, আর এগুলা দিয়ে সবগুলা মানে ওই সংখ্যাটাকে ভাগ যাবে এবং কি আমরা পূর্ণবর্গ সংখ্যা এখানে পেয়ে যাব। তা আমরা যদি অঙ্কটা করতে যাই, প্রথম আমরা লিখবো কি 15 নাম্বার। এখানে আমরা লিখবো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, পূর্ণ বর্গ সংখ্যাটি হবে 9, 15 এবং 25-এর লসাগু, এবং কি 25-এর লসাগু। আমরা হচ্ছে এটার লসাগু করবো, ঠিক আছে? তাহলে এখন আমরা 9, 15, 25 এটা লসাগু করতে গেলে হচ্ছে প্রথমে আমরা এই যে লসাগু করব, দেখে দেখবো হচ্ছে কি মানে লসাগু সিস্টেম আশা করি তোমরা জানো। তারপর আমি বলছি লসাগু করার সময় হচ্ছে তুমি 2 থেকে ভাগ দেওয়া শুরু করবা, কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যেতে হবে। তো 2 দিয়ে ভাগ দিতে গেলে এখানে কাউকে ভাগ যাবে না। 3 দিয়ে ভাগ দেওয়ার ট্রাই করব, কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে। 9কে ভাগ যাবে, 15কে ভাগ যাবে, 25কে যাবে না। তো 2টাকে তো যাচ্ছে, তো এই জন্য হচ্ছে আমরা 3 দিয়ে দিব। 3 তিরিকা 9, আর এখানে হবে 3 পাঁচা 15। তাহলে 25কে তো ভাগ যাচ্ছে না, 25 বসে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আবার ভাগ দেওয়ার ট্রাই করব, 3 দিয়ে আর ভাগ যাবে না। এবার 4 দিয়ে ট্রাই করব, 4 দিয়েও ভাগ যাবে না। এবার 5 দিয়ে ট্রাই করব, ঠিক আছে? তো 5 দিয়ে ট্রাই করতে গেলে হচ্ছে 3 তো ভাগ যাবে না, 5 একে 5, 5 5 25। দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, কারণ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখবো কি, সুতরাং 9, 15, 25-এর লসাগু, 9, 15, 25-এর লসাগু হবে সমান এই যে 3 গুণ 5 গুণ হচ্ছে 3 গুণ 1 গুণ হচ্ছে 5। তাহলে আমরা এখানে বর্গটা পাচ্ছি কত? 3 পাঁচা 15, তারপর হচ্ছে 3 15 45, 45কে 5 দ্বারা গুণ দিলে হবে 225, 225। তাহলে 225 কিন্তু একটা বর্গ সংখ্যা, এবং এই 225কে আমরা হচ্ছে কি 9, 15 এবং 25 দ্বারা ভাগ করতে পারবো, এবং এটি হচ্ছে ওই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে লিখবা যে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে কত? 225। যাক, এবার হচ্ছে আমরা দেখবো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে কি, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, মানে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, ওকে? প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, মানে প্রত্যেক শ্রমিকের মজুরি হবে কি তাদের সংখ্যার, মানে শ্রমিক যদি একজন হয় মজুরি হবে 10 টাকা। তারপর হচ্ছে শ্রমিক যদি 2জন হয় মজুরি হবে 20 টাকা। শ্রমিক যদি 3জন হয় মজুরি হবে 30 টাকা। ওই যে 10 গুণ বলছে। দৈনিক মজুরি, দৈনিক মোট মজুরি মানে টোটাল তাদের মজুরি হচ্ছে কত? 6,250 টাকা। বলছে শ্রমিকের সংখ্যা বের করো। তাহলে আমরা প্রথমেই লিখবো 16 নাম্বার, লিখবো মনে করি শ্রমিকের সংখ্যা, শ্রমিকের সংখ্যা সমান হচ্ছে কজন, ঠিক আছে? তাহলে সুতরাং প্রত্যেকের মজুরি, প্রত্যেক শ্রমিকের মজুরি, প্রত্যেক মানে একজনকে বোঝাচ্ছে আর কি, তুমি একজনও লিখতে পারো। শ্রমিকের মজুরি সমান হচ্ছে 10 গুণ বলছে না, অর্থাৎ 10 গুণ ক অর্থাৎ 10 ক টাকা, ঠিক আছে? তাহলে সুতরাং মোট মজুরি মানে তাদের মোট মজুরি কি হবে? ওই যে একজনের হচ্ছে 10 ক টাকা, আর তাহলে কজন মানে কজন বলতে কি মানে টোটাল ক সংখ্যক আমরা ধরছি। তাহলে মোট মজুরি হবে 10 ক গুণ ক সমান এটা হচ্ছে টাকা। তাহলে ক যেহেতু 2টা আছে তার মানে কি হবে 10 ক স্কয়ার, ঠিক আছে? এবার আমরা এটাকে প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি। আমাদেরকে এখানে এই যে মোট মজুরি দিয়ে দিল কত? 6,250। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে 10 ক স্কয়ার সমান হচ্ছে 6,250। 10 এ পাশে আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে হবে ভাগ। তাহলে 6,250 ভাগ হচ্ছে 10। এই পাশে দেখো স্কয়ার আছে, ওই পাশে গেলে হবে কি রুট ওভার, ঠিক আছে?
তাহলে 6250-কে 10 দ্বারা ভাগ দিলে হবে 625। 625 হলো 25-এর বর্গ, তাহলে 25 দুইটা লিখবো 25। সুতরাং ক সমান হচ্ছে 25। তাহলে আমরা ক এর মান 25 পেলাম। ক হচ্ছে কি শ্রমিকের সংখ্যা, আমাদের কাছে চাইছো কিন্তু শ্রমিকের সংখ্যা। তাহলে এখন তুমি লিখতে পারো, সুতরাং নির্ণেয় শ্রমিকের সংখ্যা, নির্ণেয় শ্রমিকের সংখ্যা সমান হচ্ছে 25 জন। ওকে, এবার আমরা করবো হচ্ছে 17 নম্বর প্রশ্নের সমাধান। 17 নম্বর প্রশ্নে আমাদেরকে বললো কি, এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। যাদের বর্গের অন্তর কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদেরকে মূল পয়েন্টটা ধরতে হবে অঙ্ক করতে গেলে। তো মূল পয়েন্ট হচ্ছে এখানে দেখো, বলছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো। তাহলে ক্রমিক মানে হচ্ছে পর পর, যেমন 2 এর পরের সংখ্যাকে 3, 3 এর পরের সংখ্যাকে 4। তার মানে আমরা 3 এর সাথে 1 যোগ করলে কি পাই? 4 পাই। 3 এর সাথে 1 যোগ করলে কি পাই? 4 পাই। এই জিনিসটা আমাদেরকে এখানে ধরতে হবে, এই কনসেপ্টটা ধরতে হবে। মানে একটার পর একটা সংখ্যা, আমি যদি একটা সংখ্যা ধরি 3, তাহলে 3 এর পরের সংখ্যা 4। একটা সংখ্যা যদি 5 ধরি, 5 এর পরের সংখ্যা কত? 6। এই জিনিসটাকে ক্রমিক বলা হয়। তাহলে আমাদেরকে ক্রমিক সংখ্যাটা আগে ধরে নিতে হবে। তারপর বলছে তাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে এটা আমাদেরকে হবে বলছে। ঠিক আছে? তো দেখো, আমরা প্রথমে হচ্ছে এখানে একটু ধরে নিতে হবে যে, মনে করি ক্রমিক সংখ্যা দ্বয়, মানে ক্ষুদ্রতম সংখ্যা দ্বয়, মনে করি ক্রমিক সংখ্যা দুটি, ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে, যথাক্রমে মানে পরপর, যথাক্রমে ক এবং ক যোগ 1, মানে ক হবে এবং লগে আবার কি হবে? 1 যোগ হবে। ঠিক আছে? আর এটা হবে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা। এটা আমরা একটু নির্দিষ্ট করে দিই, একদম সর্বনিম্ন যে ক্রমিক সংখ্যাগুলো পাবো সেগুলা। বলছে তাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো তোমরা জানো? যেমন 1 এর বর্গ হচ্ছে 1, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 এর বর্গ হচ্ছে 4, 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 এর বর্গ হচ্ছে 9, 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 এর বর্গ 16, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 5 এর বর্গ 25, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা মানে এই দুইটা সংখ্যার বর্গকে বিয়োগ করলে কি পাবো? একটা বর্গ সংখ্যা পাবো। তাহলে আমরা এখন লিখবো, এখন আমরা এখানে লিখবো হচ্ছে, এই যে প্রশ্ন মতে কি বলছে? তাদের এই যে বিয়োগফল, এখন আমরা লিখবো তাদের বর্গের অন্তর। সুতরাং সংখ্যা দুটির বর্গের অন্তর, সংখ্যা দুটির বর্গের অন্তর সমান হচ্ছে, এটা বড় সংখ্যা। ঠিক আছে? এটা বড় সংখ্যা, কিন্তু ক যোগ 1 মানে এটা বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাকে আমরা আগে রাখবো। ক যোগ 1 স্কয়ার হবে, তারপরে মাইনাস হবে ক স্কয়ার। ক যোগ 1 স্কয়ার হবে আর মাইনাস হবে কি? ক স্কয়ার। এখানে হচ্ছে যে এই যে দুইটার বর্গের বিয়োগফল করলাম আমরা। তো বিয়োগফলটাকে আমরা একটু ক্যালকুলেশন করলে, যে ক যোগ 1 এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি কি ক, মানে এটাকে আমরা যদি a প্লাস বি হোল স্কয়ার, একটা সূত্র আছে আর কি, যেটা তোমাদের বীজগণিতিক রাশির মধ্যে আছে, মানে সূত্রের মাধ্যমে বীজগণিতিক অঙ্কগুলোর মধ্যে এটা আছে। সূত্রটা হচ্ছে এরকম, একটু দেখো এখানে, a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে? তো এখানে প্রথমে এ হচ্ছে কি? ক। ঠিক আছে? আর বি হচ্ছে কে? 1। তাহলে আমরা লিখবো a স্কয়ার মানে ক স্কয়ার যোগ বলছে 2ab, তাহলে 2 অর্থাৎ 2, এখানে হচ্ছে ইনটু ক হচ্ছে a আর b হচ্ছে 1। তারপরে বলছে b স্কয়ার মানে 1 স্কয়ার, বিয়োগ হবে ক স্কয়ার। ফাইনালি আমরা এটাকে লিখতে পারি ক স্কয়ার যোগ 2 ক একে 2 ক যোগ হচ্ছে 1 স্কয়ার মানে 1 আর ক স্কয়ার। দেখো ক স্কয়ার কাটা যায়, তাহলে থাকে কি আর 2 ক যোগ হচ্ছে 1। এখন আমাদের বিয়োগফল কত পেলাম? 2 ক যোগ 1। এই বিয়োগফলটা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা আমাদেরকে বলছে। ঠিক আছে? এখন এখানে ক এর মান আমরা ধরতে পারি, আমরা লিখবো এখানে ক সমান 1 2 3, অর্থাৎ 1 2 3 4, মানে যে কোনো সংখ্যা হইতে পারে। এখন কত হবে এটা তো আমরা জানি না। ঠিক আছে? আমরা এগুলা বসিয়ে, ক সমান বসিয়ে, ঠিক আছে, এটা বসিয়ে 1 2 3 4 5 বসিয়ে, তাহলে আমরা লিখবো ক ইকুয়ালস টু 1 হলে, ঠিক আছে, ক সমান 1 হলে আমরা লিখবো 2 ক যোগ 1 সমান 2 গুণ 1, এই যে কয়ের জায়গায় 1 বসবে, যোগ 1, তাহলে 2 ক 2 একে 2 আর এটা কত 1, তাহলে কত হয়? 3, যা পূর্ণবর্গ নয়। যা কি? পূর্ণবর্গ নয়। 3 কি কোনো পূর্ণবর্গ না? কারণ 1 এর বর্গ হচ্ছে 1, তার মানে 1 পূর্ণবর্গ। 2 এর বর্গ 4, মানে 4 পূর্ণবর্গ, তার মানে 3 পূর্ণবর্গ নয়।
পূর্ণবর্গ 9। তাহলে এইটা হবে না, আমাদের কিন্তু এই ফলাফলটা পূর্ণবর্গ হইতে হবে। একদম ছোটটা, একদম কমেরটা নিব, বড় তো পূর্ণবর্গ অনেক পাবো। তাহলে এখানে ক যোগ 2 হলে, মানে ক সমান 2 হলে 2 ক যোগ 1 সমান 2 গুণ 2 যোগ 1, অর্থাৎ 2 দুগুণে 4 আর 1 5, যা পূর্ণবর্গ 9। এটা লিখবে এখানে, যা পূর্ণবর্গ 9। এটা লিখিয়ে দিই আমি, পূর্ণবর্গ 9। এরপরে ক সমান 3, মানে আমরা যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা মান বসাতে থাকবো। হলে 2 ক যোগ 1 সমান 2 গুণ 3 যোগ 1, 3 দুগুণে 6 আর 1 7, যা পূর্ণবর্গ 9। পূর্ণবর্গ 9। ক সমান 4 হলে 2 ক যোগ 1 সমান 2 গুণ 4 যোগ 1 সমান হচ্ছে 4 দুগুণে 8, 8 আর 1 হচ্ছে 9, যা পূর্ণবর্গ। যা কি পূর্ণবর্গ। তাহলে 9 হচ্ছে ওই যে 3 এর বর্গ, এই কারণে সে পূর্ণবর্গ। তাহলে আমরা পূর্ণবর্গ পাই গেলাম, মানে একদম সর্বনিম্ন যেটা পাই যাবো ওইটা লিখবো। তাহলে আমরা লিখবো, সুতরাং এই যে বললো কি, একটি ক্ষুদ্রতম ক্রমিক, দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে 9 পাইলাম আমরা, ঠিক আছে। তাহলে কতর জন্য? 4 এর জন্য পাইলাম, ঠিক আছে। তাহলে 4 এর জন্য পাইলাম, তো এবার লিখবো আমরা, সুতরাং সংখ্যা দুটি, এই যে ক্রমিক সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি, একটা হচ্ছে ক সমান হচ্ছে 4 এবং আরেকটা হচ্ছে কি 2 ক, সরি 2 ক না, ক যোগ 1 কি হবে, ক যোগ 1 সমান হচ্ছে 4 যোগ 1, অর্থাৎ সমান 5, ঠিক আছে। মানে একটা সংখ্যা 4 আর একটা কত 5। আশা করি এটা বুঝতে পারছো। তো প্রত্যেকে অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি করে, কারণ মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যখন একটা অঙ্ক বারবার করবে ওই অঙ্কটা তোমার মাথায় ভালো করে গেঁথে যাবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।